So thank you everyone. Welcome to my class. Uh, this is my last class on Clear Light of Day by Anita Desai. And in the previous class, as you have seen, that we have finished off the entire text. We have finished off reading the entire text of 184 pages. And I have tried to read along with you the entire text, Clear Light of Day. In various sections and in various parts. Amra jani that the clear light of the day is divided into four parts, into four sections. The first sections talk about the present, while the second and the third section talks about the past. Purono bishoy niye alochona korche. Located in 1947. The first part is located in 1980s. And the third part is located around 1935-38, though it is not clearly mentioned. And again in the fourth part, it comes back to the present in the 1980s. এবং চার সিবলিং এর ভালো লাগা, তাদের ইন্টার রিলেশনশিপের ডায়নামিক্স and their growth, এই বিষয় নিয়ে একটা কামিং অফ এজ নভেল, কামিং অফ এজ মিন্স গ্রোথ নভেল, or Bildungsroman, আমরা বলতে পারি Clear Light of Day কে, not of a single person but actually of the four brothers and sisters, two brothers and two sisters basically. So today's class is basically devoted to the question answer discussion of Clear Light of the Day. আমরা যেটা করব, আমি একটা লিস্ট তৈরি করেছি কোয়েশ্চেন এবং আনসারের Clear Light of the Day থেকে। মানে কোয়েশ্চেনের বেসিক্যালি 10 মার্কস এবং 5 মার্কসের। তো এই কোয়েশ্চেনগুলো আমরা একটু পরপর আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, অ্যাডমিট করে দিই। ইয়েস, ক্লিয়ার লাইট অফ ডে থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ক্লিয়ার লাইট অফ দ্য ডে। ক্লিয়ার লাইট অফ দ্য ডে টাইটেল, এটা হওয়ার কারণ কি। 2 নম্বর, ক্যারেক্টার অফ দ্য বিমলা দাস, একটা কোয়েশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কন্ট্রাস্ট বিটুইন বিমলা অ্যান্ড তারা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু পার্সোনালিটিস বিমলা অ্যান্ড তারা, কোয়েশ্চেন আসে। আর একটা কোয়েশ্চেন আসে, এটারই একটা এক্সটেনশন, রিপ্রেজেন্টেশন অফ দ্য উইমেন ক্যারেক্টার্স ইন দ্য নভেল। এক্ষেত্রে মীরামাসি, বিমলা, তারা এবং তার সঙ্গে সঙ্গে জয়া, সরলা অ্যান্ড অফকোর্স মিসেস দাস, এরা সবাই ইনক্লুডেড হবে এই আনসারটা। 4 নম্বর যে কোয়েশ্চেন আসে, ক্লিয়ার লাইট অফ ডে অ্যাজ আ পার্টিশন ফিকশন, ডিসকাস করেছি অনেকবার। বিমলা তারার কন্ট্রাস্ট ও ক্যারেক্টারের মধ্যে আলোচনা করেছি অনেকবার। 5 নম্বর, থিম অফ দ্য মেমোরি অ্যান্ড রিমেম্ব্রেন্স, বারবার যে ফিরে আসা স্মৃতি। দ্য নভেলের দুটো পার্ট, সেকশন 3 অ্যান্ড সেকশন 2 ইজ লোকেটেড ইন মেমোরি, তো সেই বিষয়গুলো নিয়ে বলতে হবে। এছাড়া 5 মার্কসের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, যেরকম ক্যারেক্টার অফ দ্য রাজা দাস, হায়দার আলীর ক্যারেক্টার, থিম অফ দ্য ফরগিভনেস, শেষে যে ভীম ফরগিভ করে দিচ্ছে তাই নিয়ে প্রশ্ন আসে। ক্যারেক্টার অফ দ্য মীরামাসি, মীরামাসির ক্যারেক্টার নিয়ে প্রশ্ন আসে। বি এপিসোড আমরা ডিসকাস করেছি অলরেডি, বি এপিসোড নিয়ে টেক্সট পড়াতে গিয়ে একটা অ্যাটমসফিয়ার অফ দ্য হেল্পলেসনেস ইন ভীম, দ্য ভীম ফরগিভস বাট তারা নেভার ফরগিভস হারসেলফ। দ্য ক্রস ড্রেসিং এপিসোড বা সিম্বল অফ দ্য ট্রাউজার, যখন প্রথমবার এই দুই ফিমেল ক্যারেক্টার বিমলা এন্ড তারা will eventually change the dress and will eventually put on the trousers of the Raja, কেমন ভাবে এক ধরনের ক্ষমতায়নের যে ফিলিং বিশেষ করে বিমের হবে সেইটা আমরা দেখতে পাবো। 7 is of course death of the cow in the well, the symbol of the well, important symbol. Of course Baba's gramophone is of course a very important symbol. Episode of Raja's tuberculosis, এর সময় রাজা যখন প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, সেটা আর একটা ইম্পর্টেন্ট 5 মার্কসের কোয়েশ্চেন। সেপারেশন অফ ডক্টর বিশ্বাস এন্ড ভীম, দ্য ব্রেক অফ দ্য রিলেশনশিপ, আমরা জানি
সেই সময় ডেথ অফ দ্য গান্ধীর এপিসোডটাও আমরা পাবো, এবং এইটা আর একটা ইম্পর্টেন্ট 5 মার্কসের কোয়েশ্চেন আমরা বলতে পারি। এবং 5 মার্কসের আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই বোট জার্নি ইন দ্য যমুনা রিভার, এই অ্যাডোলেসেন্ট ক্যারেক্টারদের। দিল্লি, ওল্ড দিল্লি, পুরনো দিল্লি অ্যাজ আ সেটিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 5 মার্কসের। গার্ডেন অফ দ্য দাস ফ্যামিলি বা বিমস গার্ডেন, বারবার প্রকৃতির বর্ণনা, ইম্পর্টেন্ট। অ্যান্ড ট্রানজিশন ফ্রম দ্য চাইল্ডহুড টু দ্য অ্যাডাল্টহুড যেভাবে দেখানো হয়েছে এই নভেলে, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারে কিভাবে বড় হচ্ছে, সেইটা অনেক সময় 5 মার্কসে অল্প করে পড়তে পারে। তো এই হচ্ছে মোটামুটি 5 মার্কস এবং 10 মার্কসের একটা কোয়েশ্চেন্স লিস্ট, যেটা আমি তোমাদের এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেব। বেশ, এবার আমি এই প্রশ্নগুলোকে নিয়ে একে একে অল্প করে আলোচনা করার চেষ্টা করব। এই অনেকগুলো এর 5 নম্বরের প্রশ্নের উত্তরই, এবং 10 নম্বরের উত্তর ছোট করে এই স্টাডি মেটেরিয়ালটিকে আমি তোমাদের অলরেডি দিয়েছি, সেখানে রয়েছে, ফলে সেটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। এই 4টে সেকশনের সামারি দেওয়ার পরে বাকিতে অনেক ক্ষেত্রে ডিসকাস করা আছে। এছাড়াও আমি তোমাদের আরো বেশ কয়েকটা স্টাডি মেটেরিয়াল দিয়েছি, যেরকম এখানে একটা এসে রয়েছে, দেখবে চ্যাপ্টার 9 বলে তোমাদের দেওয়া আছে, ট্রাইবও দেওয়া আছে, এমনিও দেওয়া আছে। তো সেখানে অনেক ক্ষেত্রেই এই ক্লিয়ার লাইট অফ দ্য ডে টাইটেল এবং অ্যাজ আ পার্টিশন ফিকশন, এই বিষয়গুলো মোটামুটি মোরালেস আলোচনা করা আছে। আমি এখান থেকে কিভাবে আনসার লেখা যায় সেগুলো বলে দিচ্ছি। তো যাই হোক, আমরা তাহলে প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটু ডিটেলে আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ক্যারেক্টার অফ দ্য বিমলা দাস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ দ্য নভেল, যাকে ঘিরে গোটা নভেল বলা যেতে পারে সেন্টার, দ্য ক্যারেক্টার অফ দ্য বিমলা দাস, এই নভেলের অন্যতম ইম্পর্টেন্ট চরিত্র। তো আমরা যদি আমি এখানে অল্প করে এখানেও খানিকটা বলেছি আর কি, যে বিমলার ক্যারেক্টার, দাঁড়াও কেউ এসছে, এক সেকেন্ড। Bimla Das is the eldest daughter of the Das family, we all know. আমি যেখান থেকে পড়ছি তার লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আনসার তৈরি করতে সুবিধা হয়। আমি এটার পিডিএফ তৈরি করে তোমাদের দিয়ে দেবো। So Bimla is the eldest daughter of the Das family. এই যে পুরো নভেলটা যে ক্যারেক্টারের উপরে বেস করে রয়েছে, that is the character of the Bimala Das. She lives in her childhood home in the old Delhi and takes care of the members of her household. তার প্রত্যেকটা হাউসহোল্ডের মেম্বারের সে টেক কেয়ার করে। She is perhaps the most responsible member of the household, and especially her mentally challenged brother Baba, and as a result she often goes through various stressful situations. So Bimla is perhaps the most strongest character of the novel, because she is the character who she's the only character who actually stayed with his own physically challenged autistic brother, and she also actually took care of the Miramashi. যখন এই নভেলে অন্যান্য সমস্ত ক্যারেক্টাররা নিজেদের অ্যাম্বিশন ফুলফিল করার জন্য এই ওল্ড দিল্লির বাড়ি ছেড়ে চলে গেছে, Bimla stayed there, and from the very beginning we have actually gave the sign that Bimla is the strongest character. কিভাবে আমরা দেখেছি একেবারে নভেলের শুরুর দিকে, যখন জয়া and সরলা, two of the sisters of the মিশ্র sisters, তখন যাদের তখন বিয়ে হয়ে গেছে, Bimla তখন সেই কনটেক্সটে দাঁড়িয়ে বলছে that she will not marry and she will remain unmarried, এবং এই আনম্যারিড থাকার মাধ্যমে সে বলছে
যে আই উইল আর্ন, আমি নিজে নিজের মতো করে আর্ন করব এবং আমি নিজের পায়ে দাঁড়াবো। ফলে ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্য ইম্যানিসিপেটরি ক্যারেক্টার যে প্রথম থেকে যে স্বাধীন হতে চায় এই বিম, সেটা তার ক্যারেক্টারের মধ্যে প্রথম ভাবেই হয়েছে। অ্যান্ড আমরা দেখলাম শি ওয়ার্কস অ্যাজ আ হিস্ট্রি টিচার ইন আ উইমেন্স কলেজ and proudly uses her position as an educator to promote independence, ambition and creativity. Independence মানে স্বাধীনতা, স্বায়ত্তশাসন, নিজের পায়ে দাঁড়ানো। অ্যাম্বিশন মানে তার যা নিজের আলটিমেটলি তার যে এইম বা অবজেক্টিভ সেটাকে রিয়েলাইজ করা। অ্যান্ড ক্রিয়েটিভিটি, নিজের মতো করে ভাবা, অন্যকে ফলো না করা। ফলে বিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ক্যারেক্টার অ্যামাং দ্য four brothers and sisters of this novel, আমরা দেখতেই পাচ্ছি। And because of her job and because she is over 40 years old, Beam keeps her style quite modest, traditional and conservative. She dresses herself in a very modest, traditional and in a conservative way. And however, she has a very lively personality. She is driven and motivated and often shows a kind, confident and selfless nature. আমরা এই নভেলে দেখতে পাবো যে বিমের এক ধরনের ক্যারেক্টার কনফ্লিক্ট রয়েছে উইথ দ্য ফিগার অফ দ্য বকুল। বকুল ইজ দ্য ইয়াং, হি ইজ নাও ওল্ড, বাট হি ওয়াজ দ্য ইয়াং ডিপ্লোম্যাট হু ওয়ান্স ম্যারিড হার সিস্টার তারা। এবং বকুলের সঙ্গে একটা পার্সোনালিটির ক্ল্যাশ প্রথম থেকেই আমরা দেখতে পাবো এই বিমের মধ্যে। বিম ওয়াজ ক্লোজেস্ট to Raja and Beam has great similarities of character. Raja loves poetry, Beam also loves poetry. But while Raja actually thought of realizing his ambition while marrying Benazir, the daughter of Hyder Ali, and settled in Hyderabad, Beam on the other hand stays with his brother and with the Miramashi. এইখানেই বিমের ক্যারেক্টারের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা রিফ্লেক্টেড হয়। শি অফেন স্টাক ইন দ্য পাস্ট, অনেক সময় পুরনো ইতিহাসের পাতায় সে আটকে থাকে। অ্যান্ড বিলিভস দ্যাট শি ডিজার্ভস আ বেটার অ্যান্ড ফেয়ারার লাইফ, অর্থাৎ বেটার লাইফ সে ডিজার্ভ করতো। ইন দ্য এন্ড হাউএভার শি ম্যানেজেস টু ওভারকাম হার মাইল্ড ডিপ্রেশন and a bitterness and realizes that she deeply loves and cares of her family, and she becomes more open, caring and compassionate, which only shows that her character matures and develops significantly. At the end of the novel, noveler ekebare শেষ দিকে আমরা দেখতে পারি যে she actually forgives রাজা, সে রাজাকে ফরগিভ করে and finally তার মনের মধ্যে একটা ফরগিভনেস সে ক্রিয়েট করার চেষ্টা করে। তো বিমলা দাসের ক্যারেক্টার যদি আমরা লিখতে চাই, তাহলে আমি যে লিঙ্কটা তোমাদের দিলাম সেইখানে বিমলা দাসের যে ক্যারেক্টারের যে ইন জেনারেল যে ইনফরমেশন, অর্থাৎ বিমলা দাস ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য দাস ফ্যামিলি। She is the oldest of the Das sisters. She is very intelligent, lives her entire childhood in the old Delhi, takes care of the members of the household of the autistic brother Raja and of course of the Vidamashi. A basic she is a history teacher in a women's college in Delhi. She is near about over 40 years old. She is independent, ambitious and creative. A basic information, এই বেসিক ইনফরমেশন গুলো দেওয়ার সাথে সাথে তোমাদেরকে যে জিনিসগুলো বলতে হবে অবশ্যই সেটা হচ্ছে দ্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট অফ দ্য বিমলা দাস। এবার এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে গিয়ে তোমাদের অবশ্যই কয়েকটা ইনসিডেন্টের কথা বলতে হবে। যেরকম সেকশন 1-এ মানে একেবারে নভেলের শুরুর দিকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন তারা অ্যান্ড বিমলা। একেবারে নভেলের শুরুর দিকে when Tara is walking in the garden, there is a strong contrast established by the author Anita Desai between Bimla and Tara. Tara is less confident, she is less intelligent. Bimla is much more an established character, she is very much confident. But she dresses very traditionally and conservatively, unlike in a very glittering manner that Tara dresses. Tara যেরকম খুবই মানে তার ড্রেসের মধ্যে ওয়াশিংটন ডিসি বা ডিপ্লোম্যাটের ওয়াইফ হিসেবে যে তার যেরকম ড্রেস করা উচিত
সেটা কিরকম রিফ্লেক্ট করছে, অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু বিমলার ক্ষেত্রে করছে না। দ্য সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট যেটা এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে, দ্যাট ইজ ডেফিনেটলি দ্য এপিসোড ক্রস ড্রেসিং এপিসোড। ক্রস ড্রেসিং এপিসোড মানে যে এপিসোডে ভীম এবং তারা উইল ড্রেস আপ দ্য ড্রেস অফ দ্য রাজা, রাজার ড্রেসটা যখন তারা প্রথমবার পরবে, অ্যান্ড a feeling of masculinity will grow inside ভীম। এই একই জিনিস কিন্তু যখন তারা দাসের ক্যারেক্টারও যদি লিখতে হয়, কন্ট্রাস্ট বিটুইন তারা অ্যান্ড বিমলা, সেখানে কিন্তু অবশ্যই এই ক্রস ড্রেসিং এপিসোডের কথা মেনশন করতে হবে। তাহলে পরিষ্কার ক্রস ড্রেসিং এপিসোড যেখানে she will actually own the trouser, এটা কিন্তু 5 নম্বরেও পড়তে পারবে। 5 নম্বরের কোয়েশ্চেনের লিস্টে কিন্তু এটা দেখেছি আমি, এই লিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো, অলরেডি তোমাদের দেখিয়েছি, যারা পরে এলে তাদের জন্য দেখাচ্ছি। ফলে এই ক্রস ড্রেসিং এপিসোড বা সিম্বল অফ দ্য ট্রাউজার্সেও এই জিনিসটা ইম্পর্টেন্ট বলতে হবে। আবার অন্যদিকে ক্যারেক্টার অফ দ্য বিমলা, কন্ট্রাস্ট বিটুইন বিমলা এন্ড তারা, সেখানেও বলতে হবে। ফলে অনেক জায়গাতেই কিন্তু এই বিষয়টা কনভার্জ করবে, মানে এই এপিসোডগুলো যখন একটা আনসার আমি বলবো, তখন কিন্তু একটা আনসারের একটা বিভিন্ন অংশের সঙ্গে অন্য অংশগুলো বিভিন্ন জায়গাতে মার্চ করবে। ফলে ক্রস ড্রেসিং এপিসোড অফ দ্য ট্রাউজার এইটাও কিন্তু এক্ষেত্রে বলতে হবে। এবার আমি দেখো, আমি যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি সেখানে যেরকম প্রত্যেকটা ক্যারেক্টারের একটা লিস্ট আছে, তার সঙ্গে সঙ্গে এই সিম্বলের জায়গাগুলোতে যখন বিভিন্ন সিম্বলের জায়গাগুলো আমি বলছি, সেখানে কিন্তু এই যে ট্রাউজারের সিম্বল দেওয়া আছে। So when Bhim and Tara try on Raja's trousers, they are shocked at how powerful and liberated they feel. So with changing of the dress, power and liberation comes. It's very metaphorical and symbolic. The trousers are basically symbol of the masculinity and qualities that go along with it in a traditional patriarchal society. So in our patriarchal society, trouser or male dress is the symbol of the rationality, of the freedom, of the power, of the autonomy. Autonomy মানে স্বায়ত্ত শাসন, স্বাধীনতা, নিজেকে শাসন করবার অধিকার। So only men can wear pants and experience the ease of carrying out their daily tasks, while women must wear modest clothing that does not allow them freedom of the movement. So freedom of the movement of the position, তার metaphorical symbolic trouser, Bhim in particular wishes she could wear trousers and experience what Raja does. ফলে ভীমের ক্যারেক্টার ডেভেলপমেন্টের মধ্যে অবশ্যই ক্রস ড্রেসিং এপিসোড বলতে হবে। ইউ শুড অলসো টেল আ ভেরি ইম্পর্টেন্ট এপিসোড, অ্যান্ড দ্যাট ইজ দ্য বি এপিসোড, যেখানে on that particular situation when Tara will eventually leave Bhim and all the bees will actually surround Bhimla and they will put on their toxic weapon in Bhimla's skin, and Bhimla will ultimately get infected, অসুস্থ হয়ে পড়বে এবং তারা তাকে ছেড়ে চলে আসবে। এই ছোট্টবেলাকার যে ট্রমাটিক মেমোরি এখনো তারার মধ্যে রয়ে গেছে। You of course mention the episode of Dr. Biswas, the relationship with Dr. Biswas, and ultimately the separation. The separation with Dr. Biswas is a very important episode. যখন ভীমলা উঠে পড়বে সেই ট্রামের মধ্যে, বাসের মধ্যে, এবং বাস তাকে ক্যারি করে নিয়ে চলে যাবে, and they will eventually receive the news of the death of Mr. Mahatma Gandhi. মহাত্মা গান্ধী যখন ডেথের নিউজ পাবে, এবং তখনই এরকম একটা খারাপ সিচুয়েশন, যখন দেশ ডিভাইড হচ্ছে, তখন ডক্টর বিশ্বাসের সঙ্গে তার একটা সেপারেশন করবে। ফলে ভীমলা একা থাকবে, and you of course mention the relationship or close relationship with Raja and how Raja will left them. সেই এপিসোড যখন প্রচুর পরিমাণে বইপত্র এবং অন্যান্য জিনিস নিয়ে রাজা ছেড়ে চলে যাবে, দুটো বড় বড় ট্রাঙ্ক নিয়ে রাজা তাকে ছেড়ে বেরিয়ে যাবে immediately after the death of the মীরামাসি ডেথের পরে যখন চলে যাবে, সেই সময়ে যে আলটিমেট একটা পেন এবং অ্যাগনি যেটা ফিল করবে আমরা দেখতে পাচ্ছি ভীমলা দাস, সেই জায়গাটা আমাদেরকে বলতে হবে। You can of course tell Raja's tuberculosis episode, যখন তাকে আস্তে আস্তে ঠিক করছে, সুস্থ করার চেষ্টা করছে ভীমলা। For Bhimla is the most
important character of the novel. She sacrifices a lot, অনেক পরিমাণে সে স্যাক্রিফাইস করেছে এই ফ্যামিলির জন্য। এবং তারা এবং বিমলার পার্সোনালিটির কন্ট্রাস্টটা বিভিন্ন ক্ষেত্রেই খুব ভীষণভাবে সামনে আসছে, সেটা আমরা যখন এই কোয়েশ্চেনটা আলোচনা করবো তখনই বলবো। তাহলে বলো, বিমলার চরিত্র মোটামুটি বোঝা গেছে, ক্যারেক্টার অফ দ্য বিমলা। বোঝা গেছে? বেশ 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 ঠিক আছে। তাহলে আমি যাচ্ছি আমার নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন অনেকটা একই, যদিও এখানে তারার জিনিসটা বলতে হবে। দ্য কন্ট্রাস্ট বিটুইন বিমলা এন্ড তারা এন্ড রিপ্রেজেন্টেশন অফ দ্য উইমেন ক্যারেক্টার্স ইন দ্য নভেল একটু আলাদা। আচ্ছা, এই প্রশ্নের জন্য তোমরা যে জিনিসটা ব্যবহার করতে পারো, দেখো তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল দিয়েছি, এই রকম ভাবে শুরু হচ্ছে, ভিক্টিমাইজেশন অফ দ্য উইমেন ইন ক্লিয়ার লাইট অফ দ্য ডে বাই অনিতা দেশাই। এটা এসে, এই এসে থেকে মোটামুটি তোমরা উইমেন ক্যারেক্টারদের রিপ্রেজেন্টেশনটা লিখতে পারবে। এবার বেসিক্যালি এই নভেলে অনেকগুলো উইমেন ক্যারেক্টার। কারা কারা এই নভেলে উইমেন ক্যারেক্টার? এই নভেলে যদি উইমেন ক্যারেক্টার লিখতে হয় তাহলে অবশ্যই বিমলা দাসের কথা লিখতে হবে, বিমলা দাসের কথা লিখতে হবে। তারা দাসের কথা লিখতে হবে, অবশ্যই মীরা মাসির কথা লিখতে হবে। মীরা মাসি is another very sacrificial and important character in this novel. And you have to also write about the Mishra sisters. Why they're important? Because they are examples of how patriarchy can create failed marriages. Joya and Shorola are the two characters. Motamoti more or less 5 important characters, and then there is another non-important character. This is Mrs. Das, the mother of Tara and Bimla. এদের মাদার। এই হচ্ছে মোটামুটি 5টা আমাদের উইমেন ক্যারেক্টার। সো রিপ্রেজেন্টেশন অফ উইমেন ক্যারেক্টার যদি লিখতে হয়, রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন অনিতা দেশাই's ক্লিয়ার লাইট অফ দ্য ডে, তাহলে এই 5টা উইমেন ক্যারেক্টার নিয়ে তোমাদেরকে আলোচনা করতেই হবে। এবার যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আনসারটা শুরু কেমন করে করবে। ন্যাচারালি ভিক্টিমাইজেশন অফ দ্য উইমেন নিয়ে যখন লেখা হচ্ছে তখন ভিক্টিমাইজেশন অফ দ্য উইমেন নিয়ে লিখতে হবে। সো ন্যাচারালি তোমাদের যেটা এই নভেলের শুরুতে লিখতে হবে সেটা হচ্ছে যে why women are being repressed in a patriarchal society. Excellent. হ্যাঁ, সো কেন উইমেনরা কনস্ট্যান্টলি এই সোসাইটিতে রিপ্রেসড হচ্ছে সেটা বলতে গিয়ে তুমি ডেফিনেটলি শুরু করতে পারো এই সেকেন্ড প্যারাগ্রাফ থেকে, যে অনিতা দেশাই's novels are basically actually female oriented. অনেক নভেলই আমরা দেখেছি এটা অনেকটাই ফিমেল ওরিয়েন্টেড। she probes into their problems, be it of a mother, a daughter, or a sister, or a wife, and she writes of the woman as a victim in a patriarchal, patrilineal and father dominated Indian family. এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উইমেন ইজ বিং অলওয়েজ পোর্ট্রেড অ্যাজ আ ভিকটিম, কারণ অনেক উইমেন রাই প্রপার এডুকেশন পাচ্ছে না, যেরকম জয়া অ্যান্ড সরলা, যেরকম তারা, তাদের প্রথম থেকেই এম এবং অবজেক্টিভ হচ্ছে টু ম্যারি সামওয়ান। ওকে, তো আমাদের পেট্রিয়ার্কি প্রথম থেকেই নারীদের মধ্যে এই চেতনা ঢুকিয়ে দিচ্ছে যে ম্যারেজ ইজ অ্যাকচুয়ালি দ্য প্যানেশিয়া অফ এভরি ফর্ম অফ ডিসঅর্ডার ইন দ্য সোসাইটি। প্যানেশিয়া মানে বেসিক্যালি অমৃত, মানে ম্যারেজ মানে উইমেনদের ক্ষেত্রে সেটাই হচ্ছে ফার্স্ট এবং লাস্ট সলিউশন। সো দ্য ইন্ডিয়ান ওম্যান ইজ ফরএভার dominated by and dependent upon a male member of her family, be it her father, the mother, the husband, or the son. So these are the various phases of the Indian women's life, and the novelist sharply focuses upon the emotional reactions
of the woman as she experiences these changes. এই যে এক্সপেরিয়েন্স গুলো উইমেনরা পাচ্ছে, এক্সপেরিয়েন্স কে এনকাউন্টার করছে, সেটা বারবার বারবার তুলে ধরার চেষ্টা করছে। সো ইট ইজ ফাউন্ড দ্যাট অনিতা দেশাই, এরপরই ডাইরেক্টলি অনিতা দেশাইতে চলে আসবে এবং এই কোটেশনটা ইউজ করতে পারো অনিতা দেশাইয়ের। যদি মনে থাকে, যদি না মনে থাকে তাহলে টিটস এন্ড বিটস এ কোটেশন ইউজ করতে পারো। একটু কোট করলে, কোটেশন ক্লোজ করলে, আবার কোট করলে, আবার ছাড়লে, পুরোটা মনে রাখার দরকার নেই। So it is found that Anita Desai in her novels has tried seriously to explore and demystify the realities of the life for which she delved deep into the complexities of life. And she states, writing to me is a process of discovering the truth. Amar kache writing সত্যের discovery, the truth that is 9/10 of the iceberg that lies submerged beneath the 1/10 visible portion we call reality. বাস্তব হচ্ছে আমরা তাকে বলি যেটা 1/10 যেটা দেখা যায়, আর প্রায় 9% যেটা আইসবার্গের মতো সমুদ্রের তলায় থাকে, সেটাকে এক্সপ্লোর করা, এক্সক্যাভেট করা is my way of discovering the truth. So writing is my way of plunging to the depths and exploring this underlying truth. এই সত্যকে তুলে আনা আমার কাজ। So all my writing is an effort to discover, to underline and convey the true significance of things. ফলে সত্যকে এবং এই যে পেট্রিয়ার্কাল সোসাইটি, যে সত্যকে তুলে আনা আমার কাজ। ফলে এই নভেল ক্লিয়ার লাইট অফ দ্য ডে তে দেশাই wove the history of the Delhi with a middle class Hindu family. The central character is being short for Bimla Das, a history professor and independent women. বলে তোমরা শুরু করতে পারো। এবার তারপরে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা করে অ্যানালিসিস করেছে। বিনের করেছে, এখানে মীরামাসি দেখতে পাচ্ছ, মীরামাসির করেছে। এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যানালিসিস করতে হবে। তো আমরা যদি যে ক্যারেক্টারগুলোকে আমরা এখানে লিখলাম, আমরা যদি তাকাই তাহলে সবকটি আমাদের কাছে খুব পরিষ্কার। বিমলা দাস from the very beginning of the novel is an independent character. She doesn't dependent on anyone. এবং আমরা যখন এই মিশ্র ব্রাদার, মিশ্র সিস্টার জয়ান সরলার ম্যারেজ সেরিমনিতে দেখতে পাচ্ছি, বিমলা আলাদা করে তারাকে ডেকে নিয়ে উপরে চলে গেছে in the roof, and there she tells that মিশ্র সিস্টার জয়ান সরলা will eventually be separated from their husband because their husbands are very much educated. They belong in a completely different cultural hemisphere and the separation is inevitable. যদি নারীরা নিজেরা শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে না পারে তাহলে সেপারেশন ইনএভিটেবল। বিমলা অলরেডি সেটা প্রেডিক্ট করেছে এবং জয়া এবং সরলার ক্ষেত্রে পরবর্তীকালে হবে সেটা। ফলে বিমলার ক্যারেক্টার যেরকম তোমরা বিমলার ক্যারেক্টার আলাদা করে প্রিপেয়ার করবে, সেভাবেই বিমলার ক্যারেক্টার লিখবে। অন্যদিকে তারা ইজ ভেরি মাচ dependent upon her own husband, that is Gokul. Tala from the very first time she is the second youngest child of the Das household. She is pretty, she is sweet, very much feminine. প্রথম থেকেই সে খুব বেশি পরিমাণে নারী অর্থাৎ সে সাজতে ভালোবাসে। তার একবার চুল কেটে দিয়েছিল বিমলা, সেই এপিসোডটা তার পছন্দ হয়নি। She is also less intellectual and less confident than Beam. বেশি দূর অব্দি পড়াশোনা সে কন্টিনিউ করেনি। তার মেইন অবজেক্টিভই ছিল যে খুব বেশি পরিমাণে মিশতো আমরা জানি এই জয়ান সরলার সঙ্গে এবং তাদের সঙ্গে বিভিন্ন হাউস হোল্ড পার্টিতে সে যেত, সেখানে থেকেই তার বকুলের সঙ্গে পরিচয় হয়। So as a child she hated going to school and so she decided that not to pursue her higher education. Her only ambition is to be a mother, for which her elder siblings actually jeered her. She marries Bokul, a young man, and leaves India, the young diplomat, living in various places along. At first, they settled in Sri Lanka. Now she is settled in Washington, D.C. She has anxiety and avoids confrontation in China, but occasionally demonstrates more self-possession than Beam and Bokul give her credit for. অনেক সময় নিজেকে সেলফ পজিশন, নিজেকে আটকে রাখার ক্ষমতা তারা বেশি চট করে রেগে যায় না। আমরা দেখব এই গল্পে তারারও কিন্তু এক ধরনের সিম্প্যাথি সে ক্যারি করছে বিমলার প্রতি। ফলে এই নভেলের একটা বড় অংশ সেকশন 1 and section 4 is basically based on Tara and Bimala, Tara and Bimla and তারার যে কন্ট্রাস্ট, সেই কন্ট্রাস্টের উপরে
বেস করে। এবং আমরা দেখতে পাবো যে প্রথম থেকেই বিমলার এই এম ছিল যে she will eventually settled in a foreign land, এবং সে সেটা করেছে, মানে সে তার যে এম এবং অবজেক্টিভে সেখানে সফল। ফলে এইভাবে তোমরা কিন্তু ক্যারেক্টার অফ দ্য বিমলাকে দেখাতে পারো। অন্যদিকে মীরামাসি, আমরা জানি মীরামাসি ইজ আ ভেরি ইয়াং widowed at the age of the, I forgot the exact age, either 12 or 15, দাঁড়াও দেখে বলছি। মীরামাসি 12, she was widowed when she was 12 and was blamed for her husband's death, and thus she was made to work as an unpaid servant for her in-laws. এখানেও একটা patriarchal family intervention, যে বারবার তার কেবলমাত্র একজন বিধবা নারী তার ইনলজ এর জন্যই সে কেবলমাত্র পরিশ্রম করে যাবে এবং পরিশ্রম করে যাবে। and she begins to age prematurely because of this, তার আস্তে আস্তে বয়স এবং তার ক্ষমতা আস্তে আস্তে ক্ষয়িতে আরম্ভ করে। কেন? because she has devoted the major portion of her youth in actually taking care of the 4 siblings. এই 4 জন সিবলিংকে বড় করার পেছনে মীরামাসির বিরাট বড় অবদান। she is sent to take care of Baba, but all of the children are elated to have her since their parents don't care for them. ফলে এই পেট্রিয়ার্কাল সোসাইটির ভিকটিম হচ্ছে আন্ট মীরা বা মীরামাসি, যাকে যার অনুমতি নেওয়া হয়নি at the time of marriage, তাকে আলাদা করে একজন ন্যাচারালি একজন অত্যন্ত বৃদ্ধ মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, নাহলে এত তাড়াতাড়ি উইডো হবেন কি করে, এবং যাকে আনপেড লেবারার হিসেবে ইউজ করেছে, আনপেড সার্ভেন্ট হিসেবে ইউজ করেছে এই দাস ফ্যামিলি। So একটা সময়ের পরে she will eventually transformed into an alcoholic and intoxicated woman. সে কমপ্লিটলি ইনটক্সিকেটেড হয়ে পড়বে। একটা বড় সময় জুড়ে আমরা নভেলে দেখবো she is otherworldly, সেই পৃথিবীর মধ্যেই নেই, সে নিজের অ্যালকোহল নিয়ে ব্যস্ত, বাট she was very much sympathetic to তারার প্রতি কিন্তু সে খুব ভীষণভাবে সিম্প্যাথেটিক। কেন? কারণ তারা ইজ এ উইকার ক্যারেক্টার, তারার সঙ্গে নিজের ক্যারেক্টারের অনেক ধরনের মিল পাচ্ছেন এই আন্ট মীরা বা মীরামাসি। ফলে এই নভেলের উইমেন ক্যারেক্টারের একটা ভিকটিমাইজেশন, যদি ভিকটিমহুড পোর্ট্রে করতে হয় তাহলে অবশ্যই আন্ট মীরার কথা বলতে হবে। এছাড়া দুজন মিশ্র সিস্টার, one is Joya and another is Sorola, the neighbors of the Das family. They had no ambition, very much superficial in nature. Their character doesn't have depth নেই ক্যারেক্টারের মধ্যে। They had no ambition except to get married and thus didn't complete their studies, and ironically this is why they are deserted by their husbands. এবং এই জন্যই যে প্রেডিকশন বিন করেছিল তাদের বিয়েতে দাঁড়িয়ে সেটা পরবর্তীকালে সত্য বলে প্রমাণিত হয়, and they run and provide for the Misro household by teaching and dance and music to the teen girls. কিন্তু ironically তারাই কিন্তু এই মিশ্র হাউসহোল্ডের সাস্টেন্যান্স চালাচ্ছে ডান্স এবং মিউজিকের স্কুল খুলে, এবং এই ফ্যামিলির যারা মেল মেম্বার্স দে আর কমপ্লিটলি অ্যাবসলিউটলি ইনএফিশিয়েন্ট। ফলে দে লাইক দ্য সিম্পল অ্যান্ড আনঅ্যাম্বিশিয়াস, তারা মোর দ্যান দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড হেড স্ট্রং। বিনকে পছন্দ করে না। এই জয়া এবং সরলা, আমরা দেখবো জয়ার সঙ্গে কনভারসেশন যখন তার আর হবে যে বিনকে আমরা ছেড়ে কিভাবে যাবো, দিন দিন বিন একা হয়ে যাচ্ছে, এই চাপ বিন সহ্য করতে পারছে না। তখন জয়া বলছে যে বিন তো সেটা করে চিরকালই এরকম ছিল, সো ওয়াই ডোন্ট ইউ লেফট হার। ফলে এখানেও একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা ইমার্জ করছে, দ্যাট ইজ দ্য ভিক্টিমাইজেশন অফ দ্য পেট্রিয়ার্কি, যে এই যে বিভিন্ন ক্যারেক্টার, ফর এক্সাম্পল মীরামাসি বা ফর এক্সাম্পল মিশ্র সিস্টার জয়া অ্যান্ড সরলা, এরা কিন্তু দে আর নট রিয়েলাইজিং, দে আর আনরিয়েলাইজড, দে ডোন্ট রিয়েলাইজ অ্যাবাউট দেয়ার ভিক্টিমাইজেশন। তারা কিন্তু নিজেদের ভিক্টিমাইজেশন সম্পর্কে রিয়েলাইজ নয়, দে আর আনকনসিয়াস about their victimization, তাদের ভিক্টিমাইজেশন সম্পর্কে তারা কিন্তু আনকনসিয়াস, তারা জানেও না তারা ভিকটিম। মিশ্র সিস্টার কিন্তু একবারের জন্য বলছে না বিকজ অফ দেয়ার ল্যাক অফ দ্য এডুকেশন দে আর গেটিং ডাইভোর্স, এটা কিন্তু তারা বলছে না। ফলে এইটাই ইন্ডিয়ান উইমেনদের একটা বিরাট বড় সমস্যা, সেটাই কিন্তু এখানে পারহ্যাপস বলার চেষ্টা করছেন অনিতা দেশাই, যে ইভেন আফটার বিং এক্সপ্লয়েটেড বাই দ্য ফ্যামিলি Miramashi doesn't realize that education is the key to empowerment.
এডুকেশনের মাধ্যমেই এম্পাওয়ারমেন্ট হয়। তার যে ল্যাক অফ এডুকেশন, তার জন্যই তাকে যে আনপেড সার্ভেন্ট হিসেবে রেখে দেওয়া হয়েছে মিশ্র দাস ফ্যামিলিতে, সেটা সে বুঝতে পারছে না। ফলে these two characters remain unconscious, and then there is another very small character, Mrs. Dash. She is an irresponsible mother. For her irresponsibility, actually Baba is born as an autistic child. She doesn't actually took care of herself proper, she doesn't took care of her nutrition while she was pregnant. এর ফলে অটিস্টিক চাইল্ড, একটা লেট চাইল্ড বাবার জন্ম দেয় সে, এবং তাকে রেখে তার পরবর্তীকালে মৃত্যু হয়। She was very much busy with the activity of the card games, with the clubs, with the parties, etc. এর ফলে বিমলা, তারা, রাজা এরা প্রত্যেকেই they become very much close to মীরা মাসি। ফলে she is a very irresponsible female character in this novel. সো এইভাবে একমাত্র একটা স্ট্রং ক্যারেক্টার পোর্ট্রেল হচ্ছে বিমলা দাস। সো রিপ্রেজেন্টেশন অফ দ্য উইমেন in representation of the women in Anita Desai's Clear Light of the Day, সবথেকে strong character, ambitious, intelligent, the most established character is Bimla Dash. Tara is less strong, a bit dependent. Then there is Meera Mashi, very much unconscious about her victimization. There are Mishra sister Joyar and Sorola, যে পুরো মিশ্র ব্রাদারদেরও দেখে, কিন্তু they are very much unconscious about their condition. And then there is the irresponsible Mrs. Dash. ফলে রিপ্রেজেন্টেশন অফ দ্য উইমেন ক্যারেক্টার বলতে গেলে তোমাদের এটা বলতে হবে। বলো, পরিষ্কার? বেশ, এবার আমি আসছি যেটা নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি, দ্যাট ইজ অ্যাজ আ পার্টিশন ফিকশন। আমি বারবার বলি that Anita Desai's novel Clear Light of the Day is not a direct partition fiction. Why not a direct partition fiction? Because it doesn't actually directly reflect the bloody riots or the bloodbaths of the rioter direct reflection কিন্তু একবারের জন্য অনিতা দেশাইয়ের Clear Light of the Day তে নেই। It's an indirect novel about the portrayal of the bloodbath of the riot. So প্রথমে যখন তোমাদের এই আনসারটা লিখতে হবে, naturally you have to start with the exact definition of the partition. What is partition? Partition of India refers to actually the birth of the three nation state, the birth of the two particularly nation state at the time of the 1947, namely India and Pakistan and East Pakistan. Okay, East Pakistan is later will be transformed into Bangladesh in 1971 after the liberation war of the Bangladesh. 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে সেটা বাংলাদেশ বলে ট্রান্সফর্ম হবে। তার আগে অবধি পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং ভারতবর্ষ। আমাদের যে পলিটিক্যাল মিস ডিসিশন বা আনডিসিশনের ফলে এরপরে ডেঞ্জারাস জিনিস ক্রিয়েটেড হয়, যেখানে আমাদের দেশকে অন দ্য বেসিস অফ দ্য রিলিজিয়ন পার্টিশন করা হয়। And this partition actually means the traveling of almost 20 million people. প্রায় 2 কোটি মানুষ একটা জায়গা থেকে আর একটা জায়গায় ছেড়ে বর্ডার ক্রস করতে আরম্ভ করে, এবং এই বর্ডার ক্রসিং এর উপরে বেস করে and near about 1.5 billion people died. 15 lakh, অনেকে বলে 20 lakh people actually died on the basis of the partition. And basically partition influences two border states. One is Punjab and another is Bengal. Kolkata, Lahore, Amritsar, এই তিনটে যে সিটি এটা ভয়ঙ্কর ভাবে ইনফ্লুয়েন্সড হয় পাঞ্জাব এবং কলকাতার একটা এবং পশ্চিমবঙ্গের একটা বড় অংশ। ফলে এই যে পার্টিশন দিতে হবে, এবং এই পার্টিশনের বেসিক ডেফিনিশন দিয়ে শুরু করতে হবে এবং বলতে হবে যে হোয়াট ইজ পার্টিশন ফিকশন। The partition of India and the associated bloody riots inspired many creative minds in India and Pakistan to create literary and cinematic depictions and representations of this particular event. So while some creations depicted the massacres during the refugee migration, the others concentrated on the aftermath of the partition. এই aftermath of the partition এই কনসেপ্ট হচ্ছে অনিতা দেশাইয়ের Clear Light of the Day. It is concerned about the aftermath. Aftermath মানে
ধ্বংসের পরে, ধ্বংসের পরের বিষয় নিয়ে এই নভেলটা, ইটস অ্যাবাউট দ্য আফটার দ্য ডিস্ট্রাকশন অফ দ্য পার্টিশন ইন টার্মস অফ দ্য ডিফিকাল্টিজ faced by the refugees in both sides of the border. This is a novel much based on the memories. কয়েকটা এক্সাম্পল দিতে পারো ডাইরেক্ট পার্টিশনের। খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান। ম্যাসাকার্স মানে কি? আরেকবার। ম্যাসাকার্স, ম্যাসাকার মানে কমপ্লিট ডিস্ট্রাকশন, তাকে বলে ম্যাসাকার, MASSACRE। ম্যাসাকার মিন্স কমপ্লিট ডিস্ট্রাকশন। যখন একটা কমপ্লিট কিওস বা চারিদিকে ধ্বংসস্তূপ তৈরি হয় তাকে বলে ম্যাসাকার। ওকে, সো খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান আমি আগেই বলেছি, ট্রেন টু পাকিস্তান ইজ এ নভেল অ্যাবাউট দ্য ট্রেন ক্যারিং দ্য ডেড বডিজ। মৃতদেহ নিয়ে পাকিস্তান থেকে ভারতে, ভারত থেকে পাকিস্তানে বহু ট্রেন যাচ্ছিল। মানে তারা ট্রেন কন্টেন্টস অ্যাকচুয়ালি when the train started its journey, it actually contained living people. জীবন্ত মানুষেরা ট্রেনের মধ্যে উঠছে, কিন্তু ট্রেন যখন বর্ডার ক্রস করছে তখন বিভিন্নভাবে দুষ্কৃতীরা, ভয়ঙ্কর মানুষেরা এই ট্রেনের মধ্যে উঠে বহু মানুষকে খুন করছে, মারছে, মেরে সেই মৃতদেহ ভর্তি ট্রেন ফিরেছে। 2 মাস 4 মাসের শিশু পর্যন্ত মারা গেছে, তার এক্সাম্পল পর্যন্ত আছে। সো ট্রেন টু পাকিস্তান হচ্ছে সেই রকম একটা ডিপিকশন যেখানে একজন শিখ মানুষ পাকিস্তানগামী একটা ট্রেনকে বাঁচাবে, কারণ এরা সেই ট্রেনটাকে আটকাবার চেষ্টা করবে তার দিয়ে, এবং সেই তারটাকে কেটে সে বাঁচাবে, এবং তার নিজের লোকেরাই, শিখেরাই তাকে মারবে গুলি করে, সে মারা যাবে, পাগড়ি পরে সে শিখ, কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানুষের জন্য সে তার লাইফকে স্যাক্রিফাইস করবে। তাই ট্রেন টু পাকিস্তান। So Train to Pakistan is actually a direct depiction তোমরা পড়বে Train to Pakistan সেমিস্টার 5 এ। Train to Pakistan তোমাদের ডিটেইলড টেক্সট হিসেবে রয়েছে। ফলে Train to Pakistan বা তোবা তেক সিং একটা পাগলের গল্প, যে বর্ডারে গিয়ে কোনটা বর্ডার, কোনটা ইন্ডিয়া, কোনটা পাকিস্তান জানে না। সাদাত হাসান মান্টোর লেখা বিখ্যাত টেক্সট। ইটস আ ফেমাস উর্দু টেক্সট লেটার ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। এটা তোমরা পড়বে তোবা তেক সিং। তোমাদের একটা এন্টায়ার নভেল, একটা এন্টায়ার তোমাদের পেপার রয়েছে অন দ্য পার্টিশন ফিকশন। পার্টিশন ফিকশনের উপর তোমাদের একটা এন্টায়ার পেপার রয়েছে, সেখানে অনেকগুলো পার্টিশন ফিকশন তোমরা পড়বে পরবর্তীকালে। কিন্তু দিস ইজ আ নভেল হুইচ ইজ মাচ মোর ডাইরেক্টলি ইনভলভড উইথ দ্য মাচ মোর ইনডাইরেক্টলি ইনভলভড উইথ দ্য পার্টিশন। পার্টিশনকে অনেক বেশি ইনডাইরেক্টলি দেখার চেষ্টা করেছে। কারণ কি? কারণ মেমোরি থ্রু দিয়ে বারবার এখানে ফিরে আসছে। আমরা দেখবো দ্য সামার অফ দ্য 1947 has divided the nation and the family. এই ফ্যামিলিটাও ডিভাইডেড হচ্ছে, কারণ এই পার্টিকুলার নভেলের কনটেক্সটে স্মৃতির মাধ্যমে 1947 আসছে। আমরা যদি দেখি, সেকশন অ্যাড করছি। This novel basically begins in 1980, right? In the old Delhi. In the old Delhi, it tells the story of a separated family, একটা separated family। কি যেরকম সেপারেশন পার্টিশনের থ্রু দিয়ে হয়, সেরকম ফ্যামিলির লেভেলেও সেপারেশন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি the separation between রাজা and বিমলা, বেসিক্যালি যেখানে বিমলা একটা পার্টিকুলার ফ্যামিলিতে বাস করে, she actually took care of the aunt Mira and the others. রাজা কিন্তু হায়দার আলীর ফ্যামিলিতে মুভ করে গেছে। ফলে the family actually, the novel actually begins with the atmosphere of the separation দিয়ে নভেল শুরু হচ্ছে, এবং যখন শুরু হয়ে প্রথম দিকে যাচ্ছে 1947 এ সেকেন্ড সেকশনে আমরা 1947 দেখতে পাচ্ছি যে এমন একটা সেপারেশন যেটা হায়দার আলীকে মাইগ্রেট করতে বাধ্য করছে। মাইগ্রেশন অফ দ্য হায়দার আলী, মাইগ্রেশন টু কোথায়? হায়দ্রাবাদ। এবং এই মাইগ্রেশনের কারণ আমরা দেখব যে রাজা উইল ইভেন্চুয়ালি মুভ টু দেয়ার। রাজা সেখানে চলে যাবে। রাজা উইল মুভ দেয়ার, বুঝছে না? হ্যাঁ, রাজা উইল ইভেন্চুয়ালি মুভ দেয়ার। ফলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো যে যে এই নভেলে রাজা কিন্তু উইল বি অ্যাট্রাক্ট টু হায়দার আলী, এবং এই রাজার সঙ্গে যে সেপারেশন, এই সেপারেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সেপারেশন আউটসাইড দ্য ফ্যামিলি,
So within the family is known as the microcosm, micro, microcosm, cosm, and there is separation in the macrocosm. macrocosm মানে আউটার ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, যেখানে আসল পার্টিশন চলছে, যেখানে ব্লাড বাথ চলছে, যেখানে মারপিট চলছে। আর মাইক্রোকসম হচ্ছে উইদিন দ্য ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে সেপারেশন, যেখানে রাজা ছেড়ে চলে যাচ্ছে, যেখানে আন্ট মিরা হ্যাজ বিন ট্রান্সফর্মড ইনটু আ ম্যাড ওম্যান, ইজ বিং ইনসেন, যেখানে তারা ইজ লিভিং দ্য ফ্যামিলি। ফলে এই মাইক্রোকসমের মধ্যে যে সেপারেশন, একদিকে তারা, একদিকে রাজা, একদিকে আন্ট মিরা একা ধরে রাখার চেষ্টা করছে বিমলা, আর অন্যদিকে ম্যাক্রোকসমে রায়ট চলছে, ম্যাক্রোকসমে ব্লাড বাথ চলছে। এইভাবে একটা ইনডাইরেক্ট পার্টিশনের গল্প হয়ে উঠছে ক্লিয়ার লাইট অফ দ্য ডে। বলো পরিষ্কার? Yes, sir. বেশ। এই যে Yes, sir. এই যে চ্যাপ্টার 9 বলে একটা আর্টিকেল আছে, এইখানে পার্টিশন ফিকশনে তুমি এলিমেন্টটা পরপর পাবে। ফ্যামিলির অ্যাটাচমেন্ট অ্যান্ড পার্টিশন, এই গল্পটা মেমোরিজ অফ দ্য পাস্ট, এই মোটামুটি 5 পাতা 6 পাতা থেকে 9 পাতার মধ্যে এইখানে পার্টিশন ফিকশনের এই যে আনসার গুলো পাবে। ফলে অ্যাজ আ পার্টিশন ফিকশন এইভাবে কিন্তু হয়ে উঠছে ক্লিয়ার লাইট অফ ডে। পার্টিশন ফিকশন এবং অন্যান্য জিনিসের সঙ্গে আর একটা খুবই ইম্পর্টেন্ট সিম্বল আমরা জানি, the symbol of the memory and the remembrance in clear light of the day, a very very important symbol, the symbol of the memory. এক সেকেন্ড দেখো, আমি আমার স্টাডি মেটেরিয়াল যেটা তোমাদের দিয়েছি সেখানে মেমোরি বলে একটা আলাদা সেকশনই আছে, 5 নম্বরের প্রশ্ন আসতে পারে মেমোরি। সো আমরা জানি যে এই নভেলের বেসিক্যালি একটা এন্টায়ার সেকশন, মানে সরি দুটো এন্টায়ার সেকশন ইজ লোকেটেড অন দ্য পাস্ট। কোন দুটো সেকশন? সেকশন 2 and section 3. The section 2 is located in 1947, section 3 is located in 1935, 1938, মানে early 40s এর আগে লোকেটেড। এবং এখানে এই যে বাচ্চাদের বড় হওয়ার গল্প, the transformation of all these young people into adulthood, from the adolescence to the adulthood, তাদের যে বড় হওয়ার গল্প, এইটাই লোকেট করে যে পুরো নভেলটাই একটা রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভে লেখা। এটাই প্রমাণ করে the novel is actually full of the memories. The entire narration of the novel is actually based on the memory, and the novel is not chronological in nature. Chronology মানে sequentially, পরপর। এই নভেল পরপর নয়। নভেল শুরু হচ্ছে with the description of the 1980s old Delhi, with the setting of the Moyna's marriage, যেখানে ময়নার ম্যারেজ অ্যাটেন্ড করতে তারা এসেছে, সেখান থেকে তাদের সম্পর্কের যে রিফ্লেকশনটা ডেভেলপ হচ্ছে, হয়ে গিয়ে পাস্টের দিকে আস্তে আস্তে মুভ করছে। এবং আমরা দেখছি একেবারে 1947 এর নভেল চলে গেছে, যখন রাজা ইজ ভেরি মাচ ইল, রাজা ইজ স্ট্রাক উইথ টিউবারকিউলোসিস, যখন সে কলেজে ভর্তি হবে। রাজার বড় হওয়ার গল্পটা বলছে, তার সঙ্গে সঙ্গে বিমলার বড় হওয়ার গল্প বলছে, এবং এই পুরোনো দিনে তোদের বড় হওয়ার গল্প, অর্থাৎ মেমোরি। দ্য নভেল ইজ হাইলি রিলাইড অন দ্য মেমোরি। ফলে এই যে ন্যারেশন, বেসিক্যালি এটার উত্তরই মেমোরি অ্যান্ড রিমেম্বারেন্সের গল্পটি অনেকটা প্লট কনস্ট্রাকশন একই। ফলে প্লট কনস্ট্রাকশন অফ দ্য নভেল যা আনসার হবে এবং মেমোরির আনসারটা মোরাললেস একই। মেমোরির শুরুতে একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে বলতে হবে যে হোয়াট ইজ মেমোরি অ্যান্ড হোয়াটস দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য মেমোরি। সো দ্য মেইন ক্যারেক্টার্স অফ ক্লিয়ার লাইট অফ দ্য ডে are constantly drawn into the past and the memory, and indeed Bhim's current life is like a shrine to the past. তার পুরো জীবনটাই যেন মানে পুরনোর উপরে, পাস্টের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। একই হাউস, যে হাউসে তারা বড় হয়েছে সেই সেম হাউসে আছে, সেম রুটিন, একইভাবে তার প্রত্যেক দিনের রুটিন চলে। ওল্ড পেপার স্কেপড, আমরা জানি একদম নভেলের শেষ দিকে আমরা পাবো যে পুরনো দিনের একটা হিপ অফ দ্য পেপার, যেগুলো রাজার লেখা কবিতা, বাবার, তার নিজের বাবার হাতের লেখা, সমস্ত কিছু ভীম রেখে দিয়েছে, কিছু ফেলেনি। যখন সে প্রথমবার এই হিপ থেকে বেরিয়ে আসবে, ফেলবে, সে প্রথমবার এই ওল্ড মেমোরির যে ক্লাচ, দ্য বার্ডেন অফ দ্য ওল্ড মেমোরি,
সেখান থেকে বেরিয়ে আসবে এবং এসে ক্ষমা করতে পারবে। রুমস নেভার চেঞ্জিং দেয়ার ডেকর, যে রুম তাদের ডেকোরেশন একবারের জন্য পরিবর্তন করছে না। সো বিং ডোয়েলস ইন দ্য পাস্ট and her mind as well, thinking on the various grievances and memories that shaped her. এই নভেল জুড়ে একটার পর একটা গ্রিভান্স, একটার পর একটা কমপ্লেন সে করে গেছে যে বাবা ইজ অটিস্টিক, রাজা তাদের ফ্যামিলি বিজনেস দেখছে না, একবারের জন্য দেখছে না, বহুদিন ধরে দেখছে না, তার সত্ত্বেও সে বারবার কমপ্লেন করে গেছে। শি অ্যাকচুয়ালি লিভস ইন দ্য পাস্ট, সে কিন্তু অতীতে বা ইতিহাসে বাস করে। অ্যান্ড ভেরি সিগনিফিকেন্টলি শি ইজ অলসো আ প্রফেসর অফ হিস্ট্রি, সে কিন্তু ইতিহাসের টিচার, ফলে তার সাবজেক্টও হিস্ট্রি, সে বাঁচেও ইতিহাসে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড তারা অ্যাকচুয়ালি লিভস মোর ইন দ্য প্রেজেন্ট, তারা কিন্তু বর্তমানে বিশ্বাস করে, বিকজ শি নোজ হোয়াট লিভিং ইন দ্য পাস্ট উইল ডু। পুরনো সময়ে বেঁচে থাকা, পুরনো জায়গাকে বেশি গুরুত্ব দেওয়ার মানেটা কি হতে পারে সে বুঝতে পারছে। সো weigh her down and make her feel as if she were sinking into the dark and scummy well. আস্তে আস্তে সেই যে পুরনো কুয়ো, সেই কুয়োর মধ্যে আস্তে আস্তে কেন সে ঢুকে পড়বে। So nevertheless Tara comes to see that some engagement with the past is necessary because it shaped her and because she needed to gain understanding and resolution to the things had haunted her. ফলে এই পাস্ট থেকে বাঁচতে গেলে তার একটা রেজলিউশন প্রয়োজন, তাকে এখান থেকে বেরোতে হবে। And being for her past finally sees the danger in dwelling too much in the past and releases some of her heavier, more noxious memories. Noxious মানে full of the full of the toxic element, প্রচুর বিষাক্ত এক ধরনের মেমোরি। ফলে এই বিষাক্ত মেমোরি যে ক্যারি করা, সেই ক্যারি করা মেমোরি কিন্তু এখনো ক্যারি করছে বিম এবং সেখান থেকে বেরোতে পারছে না। তখনই সে বেরোতে পারবে তোমাকে। কিন্তু এই মেমোরির আনসারে লাস্ট যে সিন, যেখানে তারাকে বিম বলছে যে রাজাদেরকে বলো এখানে আসতে, প্লিজ টেল রাজা টু কাম আফটার দ্য ম্যারেজ, আই এম আনএবল টু কাম বিকজ I am very much because we don't know no more leave the house, আমরা বাড়ি ছেড়ে যাই না, ওদেরকে আসতে বলে। তো আস্তে আস্তে সিনেমাটিক শটে যখন তারা বেরিয়ে গেছে আস্তে আস্তে গাড়ি করে এবং তাদের হাতটা আস্তে আস্তে সেপারেট হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু বিম প্রথমবার is actually leaving the burden of the past, প্রথমবার অতীতের যে ভার সে ক্যারি করে নিয়ে যাচ্ছে সিসিফাসের মতো পাহাড়ের উপরে ওঠার সময়। মিথ অফ দ্য সিসিফাস আমি আগে বলেছি, বারবার একটা পাথরকে আকাশের উপরে নিয়ে যাওয়া, একটা পাথরকে একটা পাহাড়ের উপরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সিসিফাসের কাজ। ইটস আ মিথ ইন গ্রিক মাইথোলজি। আবার আস্তে আস্তে সেই সিসিফাসের পাথরটা করবে। এই বারবার চেষ্টার মাধ্যমে বিম একটা সময় মুক্ত হলো এবং পাথরটাকে তলাতে ফেলে দিয়েতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। ফরগিভনেস, এই ফরগিভনেসটা ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য মেমোরি। মেমোরি থেকে বেরোতে পারলে তবেই মানুষ ক্ষমা করতে পারে এবং আলটিমেটলি সে ক্ষমা করতে পারলো। ফলে এই আনসারে কিন্তু এই মেমোরির আনসারটা বলো পরিষ্কার? বেশ বেশ। এছাড়া 5 মার্কসের কোয়েশ্চেন, এই প্রত্যেকটা 5 মার্কসের কোয়েশ্চেন আমার এই যে স্টাডি মেটেরিয়াল সবেতেই আছে। ধরো যে ক্যারেক্টার অফ দ্য রাজা দাস, ক্যারেক্টার অফ রাজা দাস কি রাজা বলে সার্চ করলেই পাওয়া যাবে। Character of the Raja Das. Raja is the youngest brother, but he is very much romantic, intelligent and passionate for the Urdu poetry. He will eventually hero worship Hyder Ali. They are a Muslim labor and landlord. He is arrogant, proud, irresponsible, ambitious and occasionally insensitive. He later marries to Benazir, Hyder Ali's daughter, and leaves his siblings and in old age. এছাড়াও রাজার ক্যারেক্টার বলতে গেলে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ঘটনা উল্লেখ করতে হবে। ফার্স্ট ইজ হিজ কন্ট্যাক্ট উইথ টিউবারকিউলোসিস and how he was very much close with Bimla Das, and eventually Bimla Das will actually cure Raja out of his tuberculosis. তার টিউবারকিউলোসিস থেকে সে মুক্ত করবে। ফলে তার যে কানেকশন উইথ বিমলা, সেখান থেকে তার সেপারেশন, ছেড়ে চলে যাওয়া, এইটা একটা অত্যন্ত অ্যাক্ট অফ রেসপন্সিবিলিটি। হোয়াট ইজ দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট ইভেন্ট উল্লেখ করতে হবে রাজা দাসের ক্যারেক্টার বলতে গেলে? কি করতে হবে? দ্য সেকেন্ড ইজ অফকোর্স দ্য ভেরি অ্যারোগ্যান্ট লেটার অফ রাজা টু বিমলা, দ্যাট ইউ উইল পে দ্য রেন্ট টু বি, আমাকে তুমি রেন্টটা পে করবে
যেরকম ভাবে তিনি হায়দার আলীকে পে করতে, তার নিজের সিস্টারের কাছে থেকে সে অ্যাজ আ অলমোস্ট অ্যাজ আ বিজনেস মঙ্গারিং ব্রাদার সে রেন্ট চাইছে। কিভাবে চাইছে? এই যে রাগ, এই যে অ্যাঙ্গার, দিস অ্যাঙ্গার অ্যাকচুয়ালি ক্রিয়েট an inner turmoil and outburst inside the being's mind. ভীমের মনের মধ্যে একটা ভয়ঙ্কর রাগের তৈরি করেছে। এই লেটারের কথা উল্লেখ করতে হবে। And 3 is Raja's very much attraction and fascination towards Hyder Ali and towards the Islamic culture and Islamic studies. সে নিজেকে চেষ্টা করবে ইসলামিক স্টাডিজে ভর্তি করার, জামিয়া মিলিয়া ইসলামিয়াতে তাকে ভর্তিতে দেবে না, ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে বাধ্য করা হবে হিন্দু কলেজে। পরবর্তীকালে সে সবকিছু ছেড়ে চলে যাবে হায়দার আলীর কাছে একটা সময়, আফটার রিসিভিং দ্য লেটার অফ দ্য হায়দার আলী। ফলে এই যে পুরো ঘটনাক্রম, এইটাকে রাজা দাসের ক্যারেক্টার ডেভেলপমেন্টকে বুঝতে গেলে আমাদের এই ঘটনাক্রমগুলোকে পড়তে হবে। রাইট নাও রাজা দাস ইজ আ ভেরি established businessman, actually giving marriage to her to his elder daughter Benazir. বেনজিরের বিয়ে দিচ্ছে, এই কনটেক্সটে নভেল শুরু হচ্ছে। The novel opens with actually Raja Das's daughter's marriage, on the occasion of the Raja Das's daughter's marriage, এটা দিয়ে শুরু হচ্ছে। ফলে এই জিনিসগুলো আমাকে রাজা দাসের ক্যারেক্টার নিয়ে বলতে হবে। হায়দার আলী ক্যারেক্টার আমরা বহুবার দেখেছি, ভেরি sophisticated Muslim who is settled in who is actually the landlord of the multiple houses in Delhi, including the Dashes. He is very much rich, charismatic, and lives next to the Dashes' huge mansion. He travels around on a white horse. A white horse এর প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হবে আমরা দেখছি রাজার, এবং তার পার্সোনাল লাইব্রেরিতে রাজাকে ইনভাইট করবে, এবং পরে সে রাজাকে একেবারে ডাইরেক্টলি হায়দ্রাবাদে ইনভাইট করবে, এবং সে সেই লেটার পেয়ে হায়দার আলীর কাছে চলে যাবে। So he is a rich, charismatic landlord in the old Delhi. তাকে নিয়ে 5 নম্বরের প্রশ্নে লিখতে হবে। থিম অফ দ্য ফরগিভনেস, দেখো আমার এখানে রয়েছে, তোমরা এই আমার স্টাডি মেটেরিয়ালের এই যে অংশটা, অর্থাৎ এই ভেরিয়াস সিম্বলস, থিম এবং সিম্বল, এই অংশ থিম আছে, সিম্বল আছে আলাদা আলাদা। এখানে এসকেপিজম, মেমোরি, ফরগিভনেস, এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। ফলে এইখানগুলো একটু ভালো করে দেখে নেবে। আমরা তা জানি যে এই নভেলের শেষে বিম যখন একটা হিপ অফ দ্য পেপারস নিয়ে বসবে, তখনই সে প্রথমবার সেই এই একটা রাত্রেবেলা সে ক্ষমা করবে। So one of the Beam's major struggles in the novel is her inability to forgive Raja, and she blames her ir means anger towards him on the letter he wrote about being her landlord. But it is clear that her heart stems from something deeper. Heart মানে দগ্ধ, মানে হৃদয় দগ্ধ হওয়া, বা তার যেখানে যেখানে সে রিয়েলি সে আঘাত পেয়েছে। Something like Raja leaving the house and leaving Beam alone with the rest of the family, with whom she was not as close. অন্যান্য ফ্যামিলির সঙ্গে কিন্তু একেবারেই বিম অতটা ক্লোজ ছিল না, রাজার সঙ্গে বেশি ক্লোজ ছিল। ফলে the closest person actually left her. So Beam clings to her bitterness, leaving it makes her powerful and incapable of being hurt again. এতটাই বেশি সে প্রথমবার আঘাত পেয়েছে যে আর আঘাত সে পাবে না কারোর কাছে, incapable of being hurt by others. কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে, সে বুঝতে পারে, এবং এর ফলে this decision to forgive was not made rashly or easily, but Beam's ability to get there reveals her to be a thoughtful and intelligent and sympathetic character. সে আস্তে আস্তে বিশ্বাস করে যে ফ্যামিলি ইজ দ্য আলটিমেট থিং, এবং ফ্যামিলির বন্ডিং ইজ ইম্পর্টেন্ট, and hence she forgives Raja. তো যেটা একদম লাস্ট সেকশন অফ দ্য নভেল রয়েছে, সেই অংশটা ফরগিভনেসের জায়গাতে বলতে হবে। আমরা মীরা মাসির ক্যারেক্টার নিয়ে অলরেডি আলোচনা করেছি, ভেরি মাচ ডিপেন্ডেন্ট ওম্যান, পরবর্তীকালে অ্যালকোহলিক হয়ে উঠবেন। আমরা বি এপিসোড নিয়ে আলোচনা করেছি, এক ধরনের বি এপিসোড এই 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 স্টাডি মেটেরিয়ালে রয়েছে, তোমরা দেখবে। এক ধরনের ট্রমা যেটা যেটা তার মনের মধ্যে ছাপ ফেলে গেছে, যেখানে তাকে বিমকে ছেড়ে তার আসা উচিত হয়নি। This B episode occurs when যখন the Mishra sister Joya and the Sharula, they actually goes on a court with other two men whom they will eventually marry,
তখন জয়া এবং সরলা এই তারা এবং বিমলাকেও নিয়ে যায় এবং ইভেনচুয়ালি বিমলা উইল ট্র্যাপড ইন আ বি হাইভ অ্যান্ড যদিও সেখান থেকে তারা কোনোভাবে মুক্ত হয়ে চলে এসে কমপ্লেন করে এবং বেশ খানিক বাদে সেই কমপ্লেনিং এর পরে কিন্তু এই যে মিশ্র ব্রাদার এবং মিশ্র সিস্টার সেখানে যায় এবং গিয়ে উদ্ধার করে বিমলাকে, কিন্তু সেই মুহূর্তে যা হবার হয়ে গেছে এবং ভয়ঙ্কর ভাবে ইনজিওর হয়েছিল বিমলা। এই বিমলা কিন্তু এই পি এপিসোডের জন্য তারাকে ফরগিভ করে দিয়েছে, কিন্তু তারা ফরগিভ করতে পারেনি। ওয়াই? বিকজ তারা লিভিং বিমলাকে যে ভালো করে ছেড়ে চলে আসা, এটা কিন্তু তার মনের মধ্যে একটা রেকারেন্ট মোটিভ ক্রিয়েট করে। হোয়াট ইজ দ্য রেকারেন্ট মোটিভ? যে শি অলসো ইভেন্চুয়ালি লেফট হার। তারা যে বিমলাকে একা মীরামাসি এবং বাবার দায়িত্বে রেখে সেও বিয়ে করে চলে গেল বকুলকে, শ্রীলঙ্কাতে। এই যে তার মনের মধ্যে যে স্মৃতি, এইটা এবং বি এপিসোড একসঙ্গে তার মনের মধ্যে সাইকোলজিতে রেকার করে। এটা কি বলে? ট্রমাটিক মেমোরি। যখন ইট রিটার্নস ইন বিলেটেড হন্টিং রেপিটেশনস, যখন পুরনো স্মৃতি তখন রেজিস্টার করে না, বারবার পরবর্তীকালে ফিরে আসে। which also occurs in case of the molestation, rape, accident, partition। এই ধরনের প্রত্যেকটা স্মৃতিকেই বলা হয় ট্রমাটিক মেমোরি। বি এপিসোড এবং পরবর্তীকালে ক্রস রেসিং এপিসোড, দ্য সিম্বল অফ দ্য ট্রাউজার্স, এগুলো ট্রমাটিক মেমোরি সিম্বল। হোয়াট ইজ ক্রস রেসিং এপিসোড? আমরা জানি, বলেছি অলরেডি, এখানে দেওয়া আছে। দেখো এই 5 নম্বরের প্রশ্নে তোমরা যদি আমার স্টাডি মেটেরিয়ালে ট্রাউজার TROUSER বলে সার্চ করো তাহলে সিম্বল অফ দ্য ট্রাউজার পাবে। সো when Bhim and Tara try on Raja's trousers, they are shocked at how powerful and liberated they feel। আমি অলরেডি পড়েছি, এই ম্যাসকুলিনিটির সিম্বল হচ্ছে এই ট্রাউজার, অটোনমি, র্যাশনালিটি এবং পাওয়ারের সিম্বল। এবং সেটা পরে Bhim যতটা এনজয় করছে তারা কিন্তু এনজয় করছে না। তাহলে সেই জায়গাটা বলতে হবে। ডেথ অফ দ্য কাউ ইন দ্য ওয়েল, আমরা আগেই বলেছি কাউকে কেনা হয়েছিল। ওয়াই? বিকজ অফ দ্য নিউট্রিশন অফ দিস 4 সিবলিংস। তার জন্য এই ওয়েলের মধ্যে একটা কাউকে কেনা হয় বিকজ অফ দ্য a symbol of the whale। কাউকে কেনা হয় কারণ এই চিলড্রেনদেরকে প্রপারলি নিউট্রিশন দেওয়ার জন্য, বাড়ির মধ্যে একটা যাতে গরু থাকে তার জন্য। সো but the Das house has actually an old well in its backyard where the children not allowed to go for fear of them falling into it, and Aunt Meera is devastated when the cow she asked for falls into the well and dies। এই ওয়েলের মধ্যে পড়ে মারা যায়। its body rots in the well and renders it unusable। পরবর্তীকালে ওয়েলটাকে ইউজ করা যায় না। The whole incident traumatizes Meera so much that on her deathbed she keeps trying to get to the well to jump in it। সে বারবার সেই ওয়েলের মধ্যে জাম্প করার কথা ভাবছে। Similarly, Bhim jokes that she thinks about that too। সেও সেটার ব্যাপারে ভাবে এবং কয়েকটা পুরনো হাড় এই ওয়েলের মধ্যে আছে সে বলে। ফলে ইটস অ্যাকচুয়ালি a symbol of the death and decay। ক্ষয়িষ্ণু সমাজের এই মৃত্যুকায় সভ্যতা যেখানে সবাই ছেড়ে চলে গেছে Bhimকে, তার একটা রিফ্লেকশন এই ওয়েল। এবং এটা একটা পাস্টের সিম্বল, এই কুয়া। It is a deep, dark and terrifying a place where animals die and humans see their worst fears reflected back at them। এই ওয়েলে তাদের যে সবথেকে ভয়ের জিনিসগুলো তারা বারবার ফিরে ফিরে দেখে। It is uncanny and haunts their dreams, reminding them that beauty and life can easily be extinguished। জীবনের যে সৌন্দর্য সেটা যে কোনো সময় মৃত্যু মুছে দিতে পারে। বাবাস গ্রামাফোনের সিম্বল এখানে রয়েছে, তোমরা সার্চ করলেই পাবে। ইটস অ্যাকচুয়ালি দ্য সিম্বল অফ দ্য মিউজিক, ওল্ড মিউজিকের রেকর্ড বারবার রিপিট করছে। এটাই সিম্বলাইজ করে যে হারমোনি, মিউজিক কি সিম্বলাইজ করে? হারমোনিকে, এক ধরনের কনকর্ড। এই কনকর্ডকে ডিসকর্ডে পরিপূর্ণ করে দিচ্ছে মাঝে মাঝে যখন বাবার এই মিউজিকের গ্রামাফোনটা একবার ভেঙে যাবে। ওকে, সো এবং এটাও সিম্বলাইজ করে এই মিউজিক the monotonous and unchanging nature of the songs। বারবার একই গান প্লে করে, অর্থাৎ জীবনে একই রকম একই ভাবে চলছে। এপিসোড অফ দ্য রাজাস টিউবারকিউলোসিস, আগেই বলেছি রাজার যে টিউবারকিউলোসিস যখন হবে Bhim তাকে দেখবে, সেই এপিসোড ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নে। সেপারেশন অফ ডক্টর বিশ্বাস এন্ড বিমলা, যখন ডক্টর বিশ্বাসের ফ্যামিলিতে প্রথমবার বিমলা দেখা করতে যাবে and will encounter eventually ডক্টর বিশ্বাসের মাদার। খুবই একটা বিটার স্মৃতি, বুঝতেই পারবে ডক্টর বিশ্বাস ইজ অ্যাকচুয়ালি পার্সোনালিটি লেস সান।
and Bimla will eventually left Dr. Biswas এবং সে একটা বাসের উপরে চড়বে এবং সেই সময় গান্ধীর মৃত্যুর নিউজ পাবে। So the political separation, the political turmoil and the personal turmoil will eventually merge with one another. সেই জায়গাটা ডক্টর বিশ্বাস এবং বিমলার সেপারেশনের জায়গাটা বলতে হবে, এটা একেবারে সেকশন 2 তে রয়েছে। বোট জার্নি ইন দ্য যমুনা রিভার, যখন প্রথমবার এটা সিম্বলাইজ করছে কি লাইফ অ্যাজ আ জার্নি। দেখো আমার এই সেকশনে একটা রয়েছে সিম্বল লাইফ অ্যাজ আ জার্নি, সিম্বল অফ দ্য অ্যাডোলেসেন্স, ফ্যামিলি, এগুলো ভালো করে পড়বে, পার্টিশন, এগুলো ভালো করে দেখতে হবে। অ্যান্ড লাইফ ইজ এ জার্নি, সেখানে এই যমুনা রিভারে তাদের যে বোটিং করতে যাওয়া তার জিনিসটা এই যে মানে সেকশনটা পাচ্ছি না, এই যে টাইম অ্যাজ আ টানেল, লাইফ অ্যাজ আ রিভার। সো লাইফ অ্যাজ আ রিভার এই সিম্বলাইজটাই কিন্তু বারবার করা হচ্ছে, জীবন হচ্ছে এই যমুনা নদীর মতো। এবং she is comparing life to a river that is dammed up and moves slowly, but then a lot of water comes at once before being dammed up again. কিন্তু আবার অনেক জল এসে আমাদের এখানে এগিয়ে নিয়ে যায়। এই যে চাইল্ডহুড মেমোরি অফ দ্য সিবলিংস, সেইটা তার সঙ্গে সঙ্গে এই রাজার ইলনেস, বাবার গ্রামাফোন, এইটাই প্রমাণ করে জীবন, লাইফ ইজ এ কাইন্ড অফ জার্নি। ফলে এই যে যমুনা রিভারে তাদের একসঙ্গে বেরিয়ে পড়া এবং হায়দার আলীকে স্মৃতিকে দেখা, এবং এই নভেলটা যে 4টে সেকশন জুড়ে বিভিন্ন পাস্ট এবং প্রেজেন্ট জুড়ে চলছে, এটাই দেখায় যে লাইফ ইজ অ্যাকচুয়ালি আ জার্নি। ওল্ড দিল্লি অ্যাজ আ সেটিং, বারবার এসছে পুরনো দিল্লি as a setting of this novel. The novel begins with Old Delhi, ends in Old Delhi. নভেলের 4টে সেকশনই পুরনো দিল্লিতে, কেবলমাত্র কয়েকটা জায়গাতে ওয়াশিংটন এবং হায়দার আলীর হায়দ্রাবাদের রেফারেন্স রয়েছে। ফলে দিল্লি নভেলের একটা চরিত্র পায়, সেখানে রায়ট, সেখানে রায়টের জন্য হায়দার আলীদের এখান থেকে ছেড়ে চলে যাওয়া, কিন্তু বিম একবারও এই দিল্লির নভেল ছেড়ে যেতে পারছে, দিল্লির এই সেটিং ছেড়ে যেতে পারছে না। গার্ডেন অফ দ্য দাস ফ্যামিলি এন্ড দ্য বিমস গার্ডেন, একই প্রশ্ন। প্রকৃতির ডেসক্রিপশন বারবার, মালবেরি, স্ট্রবেরি, বুগেনভেলিয়া, বিভিন্ন ফুল এবং ফলের যে ডেসক্রিপশন আমরা এই গার্ডেনে পাচ্ছি। এই গার্ডেন বিমকে তৈরি করেছে। যত গার্ডেনের মধ্যে অ্যানিমেল, একটা প্রপার ইকোসিস্টেম, এই যে ভেরিয়াস অ্যানিমেল, বাচ্চা থেকে শুরু করে অন্যান্যরা এই গার্ডেনের মধ্যে খেলে বেড়াচ্ছে, কুকুর থেকে শুরু করে অন্যান্য অ্যানিমেল, এটাই সিম্বলাইজ করে দ্যাট the nature is very much close to the দাস ফ্যামিলি। দাস ফ্যামিলির সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক আছে। এবং এই দেখবে এই সামার বা উইন্টার যখন আসছে, তখন আস্তে আস্তে মানুষের এই মানুষের মধ্যেও একটা পরিবর্তন আসছে। বিম খুব বেশি পরিমাণে হেডস্ট্রং আসছে, হেডস্ট্রং হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে এই সামার আসার ফলে। ফলে এই প্রকৃতি এবং এই মানুষের ক্যারেক্টার কি করে একই সঙ্গে পরপর ডেভেলপ করছে সেটা বলতে হবে। এবং ট্রানজিশন ফ্রম দ্য চাইল্ডহুড টু দ্য অ্যাডাল্টহুড, আমি অলরেডি বলেছি যে এই নভেল ইজ বেসিক্যালি আ ট্রানজিশন ফ্রম দ্য স্টোরি অফ দ্য চাইল্ডহুড টু দ্য অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড থেকে চাইল্ডহুডের যে জার্নিটা এই নভেল বারবার করে বলার চেষ্টা করছি। এখানে এই নভেলে আমরা জার্নি ইনটু অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্স টু চাইল্ডহুড, এই চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এই জার্নিগুলো এখানে আমি বিভিন্ন সময় বলেছি, যেটা বেসিক্যালি এন্টায়ার নভেলটা যে কেমন করে এদের বড় হলো। রাজা from the very beginning was attracted to the Haidar Ali. সে হায়দার আলীর প্রতি অ্যাট্রাক্টেড ছিল এবং আলটিমেটলি ইভেন্চুয়ালি উইল লিভ, আলটিমেটলি তাদেরকে ছেড়ে চলে যাবে। বিম প্রথম থেকে অত্যন্ত স্ট্রং একজন ক্যারেক্টার। she will eventually become a stronger woman and will eventually become a professor of history. তারা প্রথম থেকেই আমরা দেখবো একটা docile creature, পরবর্তীকালে সে will eventually end in marrying বকুল। প্রথম থেকে সে চাইতো ম্যারেজ ইজ তার ওন সোল অবজেক্টিভ অ্যান্ড এম। অন্যদিকে আমরা দেখবো জয়ান, সরলা, প্রথম থেকে সেভাবেই বড় হতে চেয়েছিল, সেভাবেই বড় হবে এবং উইল ইভেন্চুয়ালি গেট ডাইভোর্স। এবং একই রকম ভাবে বাবা ইজ অ্যান অটিস্টিক চাইল্ড, আন্ডারডেভেলপড ইন নেচার, অ্যান্ড হি উইল অলসো লিভ অ্যান আন্ডারডেভেলপড। ফলে ক্যারেক্টারের মধ্যে যে খুব বেশি চেঞ্জ বা ডাইনামিজম বা পরিবর্তন এসছে তা নয়, ক্যারেক্টারগুলো একই রকম রয়ে গেছে। এবং আস্তে 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 আমরা দেখেছি যে অ্যাডাল্টহুড থেকে যে অ্যাডাল্টহুড থেকে সে তারা ফিরে গেছে অ্যাডোলেসেন্সে, মানে নভেলের সিকোয়েন্স অনুযায়ী আবার অ্যাডাল্টহুডের ডেসক্রিপশন।
এইভাবে দেখানো হয়েছে এই নভেলে। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন। আমি এটা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। আমি আজকের ক্লাসে আলোচনা করলাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য ক্লিয়ার লাইট অফ দ্য ডে। আমি এর পরের ক্লাসে শুরু করব এডওয়ার্ড দ্য সেকেন্ড, হুইচ ইজ আ রেনেসাঁস ট্র্যাজেডি আর নন ডিটেল টেক্সট। আশা করছি 5টা থেকে 6টা ক্লাসের মধ্যে আমি এডওয়ার্ড দ্য সেকেন্ড তোমাদেরকে পড়িয়ে ফেলতে পারবো। টেক্সটও পড়াবো অল্প অল্প, এবং তার সঙ্গে সঙ্গে পুরো নভেলটা, পুরো ড্রামাটা পড়াবো। ইন্টারেস্টিং ড্রামা, এডওয়ার্ড দ্য সেকেন্ড অনেকটা ইন্টারেস্টিং, এবং ইটস আ রেনেসাঁস ট্র্যাজেডি। ফলে আমি শুরু করবো উইথ দ্য ইন্ট্রোডাকশন টু রেনেসাঁস। কাকে রেনেসাঁস বলে, রেনেসাঁসের অল্প ব্যাকগ্রাউন্ড স্টাডি দিয়ে আমরা শুরু করবো এর পরের দিনকে। বেশ, কালকের ক্লাস অনির্বাণ স্যার নেবেন, আমি পরশু দিনকে আবার ক্লাস নেব সম্ভবত। বলো, কিছু বলার থাকলে বলো। এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং টুডেস ক্লাস? হ্যাঁ শুক্লা বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি যেটা বললেন না, ক্লিয়ার লাইট অফ দ্য ডে অ্যাজ এ পার্টিশন ফিকশন, এই কোশ্চেনটা আছে ম্যাক্রোকজম এন্ড মাইক্রোকজমের জায়গাটা যেটা আপনি ডিসকাস করলেন, সেটা আরেকবার রিপিট করুন। ইয়েস। হ্যাঁ। What is microcosm? Microcosm is basically the small portion of the world. আমাদের ফ্যামিলি হচ্ছে মাইক্রোকসম। ফর এক্সাম্পল, আমার পার্সোনাল লাইফ ক্যান বি মাইক্রোকসম। গোটা পৃথিবীতে যেটা হচ্ছে তার একটা অংশ হচ্ছে মাইক্রোকসম। And what is macrocosm? Macrocosm actually describing the entire world, the nature, the universe. For example, in case of the Macbeth, what is happening inside Macbeth's mind is microcosm. What is happening the outside the nature, outside of the nature, আমরা দেখতে পাচ্ছি ম্যাকবেথ when he will eventually actually planning to murder King Duncan, বাইরের যে প্রকৃতি, পাখি ডাকছে, বাইরের প্রকৃতি খুবই টার্মোয়েল হয়ে পড়েছে, উইচেসরা চলে আসছে, which is a very bad sign. ফলে এইটা হচ্ছে বেসিক ডেফিনেশন অফ দ্য মাইক্রোকসম এন্ড দ্য ম্যাক্রোকসম। Clear light of the day is an indirect partition fiction. Indirect means it doesn't directly depict the violence, the bloodbath and the riot of the partition directly. এর ফলে কি হচ্ছে, মাইক্রোকসম এখানে দাঁড়াচ্ছে যে অল দিস ক্যারেক্টার্স, তাদের ফ্যামিলি লাইফের মধ্যে যে সেপারেশন, তাদের ফ্যামিলি লাইফের মধ্যে যে রায়োটিয়ারিং, তাদের যে ইনার ব্লাডবাথ, যে মনের মধ্যে যে রক্তক্ষরণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মাইক্রোকসমের মধ্যে রাজা উইল ইভেন্চুয়ালি লেফট দ্য ফ্যামিলি, তারা উইল অলসো লেফট দ্য ফ্যামিলি, একটার পর একটা ক্যারেক্টার ছেড়ে চলে গেছে, আন্ট মীরা উইল ডাই, মৃত্যু। ফলে এই ফ্যামিলির মধ্যে যে সেপারেশন, দ্য স্যাড থিংস, যেটা ব্লাডবাথ, ইনার ব্লাডবাথ যেটা হচ্ছে, তার সঙ্গে এটা হচ্ছে মাইক্রোকসম। তার সঙ্গে আমরা রিলেট করছি ম্যাক্রোকসমকে। কোনটা? যে গোটা দিল্লি জ্বলছে, দিল্লিতে রায়ার হচ্ছে, যে মুহূর্তে ডক্টর বিশ্বাসের সঙ্গে সেপারেশন হচ্ছে ভীমের, ভীম রিয়ালাইজ করছে ডক্টর বিশ্বাস ইজ নট আ রাইট পার্সোনালিটি, যখন বাসে করে চলে যাচ্ছে, এই বাসে করে চলে যাচ্ছে আস্তে আস্তে সিনেমার মতো একটা সেপারেশন, সেই মুহূর্তে তার আগে তারা রিসিভ করছে দ্য ডেথ অফ মহাত্মা গান্ধী। The death of Mahatma Gandhi is a very symbolic activity. The death of the Mahatma, the end of a great personality, the murder of the Mahatma, which will eventually create a great riot. রায়ট হয়তো ক্রিয়েট করতে পারে ওটা দিল্লি জুড়ে। এইটার যে প্রিমনিশন, এটা হচ্ছে ম্যাক্রোকসমের প্রিমনিশন। আর মাইক্রোকসমে কি হচ্ছে, এই সেপারেশন বিটুইন টু ইন্ডিভিজুয়াল। বুঝতে পারছো? ফলে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, ইনার ব্লাডবাথ উইদিন দ্য ফ্যামিলি, দ্য ডেথ উইদিন দ্য ফ্যামিলি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাইক্রোকসম। while macrocosm actually refers to the political atmosphere of the Delhi, the riot, the Hyder Ali leaving the entire city of the Delhi, এই যে ঘটনাগুলো, এইটা পুরোটা ম্যাক্রোকসমের মধ্যে আসছে। পরিষ্কার? Yes sir. বেশ, বলো। স্যার বলছি, ক্লিয়ার লাইট অফ দি ডে ক্যারেক্টারাইজেশন অফ উমেন কি হায়দার আলী সরকার রাজার ওয়াইফের দেওয়া উচিত? খুবই কম যেহেতু আছে তাই দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেনজির ইজ অলমোস্ট অ্যান অ্যাবসেন্ট ক্যারেক্টার। কেবলমাত্র দু একটা জায়গাতে বিমলা বলেছে যে বেনজির ইজ বিউটিফুল, তারপর হায়দার আলী শি ইজ ভেরি মাচ সাবমিসিভ। এছাড়া যেহেতু কিছু বলার নেই তাই না বললেও চলবে, ঠিক আছে? আলাদা করে যে খুব বেশি ইম্পর্টেন্ট তা নয়। আর কোনো প্রশ্ন?
বেশ, তাহলে আমি রেকর্ডারটা অফ করছি নাকি রে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকে হ্যাঁ স্যার করে দিন। এখানেই শেষ করলাম অফিসিয়ালি।